আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে আরও ৮১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গেল রাতে এই অভিযান চালানো হয়। এর আগে গাজীপুরে গত ৩ দিনে ১৮২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ নিয়ে গাজীপুর ডেভিল হান্ট অভিযানে মোট ২৬৩ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। এই নিয়ে সারা দেশে প্রায় ১৬০০ জনকে আটক করা হলো। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নতুন করে আর কাউকে আটক করা হলো কিনা জানাবেন, এবং আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ কি আছে, পুলিশ কি বলছে? জি সিনথিয়া, আপনি জানেন যে গত ৩ দিনে গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে কিন্তু ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত ২ দিনে গ্রেপ্তার হয়েছেন ১৮২ জন, গত রাতে গ্রেপ্তার হয়েছে ৮১ জন। এই হলো ২৬৩ জন। তবে পুলিশের কাছে থেকে তথ্য জানা গেছে, তারা বিভিন্ন আওয়ামী লীগের সময় বিভিন্ন মানুষকে হয়রানি বা মামলা বা তাদের বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন অপকর্ম তারা করেছে, যার ফলে তাদের বিরুদ্ধে কিন্তু এই সময়ে কিন্তু বৈষম্য ছাত্র বা বিভিন্ন অভিযোগ রয়েছে, যার ফলে তাদেরকে গ্রেপ্তার করেছে। আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু সাবেক যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাসভবনে, সেখানে কিন্তু বৈষম্য ছাত্র জনতা আহত হয়েছে। সেই আহতের কারণে কিন্তু একটি মামলা হয়েছে, যার ফলে কিন্তু এই গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে। আমি দেখেছি গতকালকে বিভিন্ন পয়েন্টে, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে তারা এই অভিযান তৎপরতা চালিয়েছেন এবং বিভিন্ন মানুষকে তাদেরকে থামিয়ে তাদেরকে চেক করা হয়েছে। তবে পুলিশ বলছেন যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনে যে ছাত্র জনতা আহত হয়েছে, সেই আহত হয়েছে তাদের যারা আহত করেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছেন এবং পুলিশ জানিয়েছেন যে আসামি রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। জি সিনথিয়া, এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ। এদিকে হবিগঞ্জ ২ বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯:৩০টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মজিদ খানের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা রয়েছে। অ্যাডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ ২ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর হলো আজও শেষ হয়নি মামলার তদন্ত কাজ। ন্যায় বিচার পায়নি সাগর রুনি দম্পতির একমাত্র ছেলে মেঘ। ১৩ বছরে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১১৫ বার। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এবার পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স। অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল জানিয়েছেন ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। ২০১২ সালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। ঘটনার সময় বাসায় ছিল তাদের ৪ বছরের ছেলে মাহি সরোয়ার মেঘ। সাগর মাছরাঙা টেলিভিশন ও রুনি এটেন বাংলায় কর্মরত ছিলেন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। প্রথমে মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরবর্তীতে মামলা তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর র্যাব পায় তদন্তের দায়িত্ব। ১৩ বছরে মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১১৫ বার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাগররুনি হত্যা মামলা নিয়ে কাজ শুরু হয়। ৩০ সেপ্টেম্বর মামলা তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয়। বদল করা হয় আইনজীবী।
পিবিআই প্রধান মোস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছেন 12 বছর যে তদন্ত করা হয়েছে তাতে তারা কি পেয়েছেন সেটা রিভিউ করতে হচ্ছে। যারা অতীতে সাক্ষাৎকার দিয়েছিলেন তাদের বক্তব্য নেওয়া হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করা হবে। বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। এ ব্যাপারে দক্ষ কর্মকর্তাদের জড়িত করা হয়েছে। 4 এপ্রিলের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। মেহরুনরুনির ভাই নওশীর রোমান সাংবাদিকদের বলেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা সফল হতে দেয়া হবে না। যতক্ষণ পর্যন্ত ফলাফল না আসবে ততক্ষণ পর্যন্ত আশাবাদী হওয়া যায় না। আতিকা রহমান, RTV। রাজধানীর শ্যামপুরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7 ইউনিটের চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানীর শ্যামপুরের 11 নম্বর লাল মসজিদ রোডে ভোর 5টায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সকাল 5:08 ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। কারখানাটিতে প্লাস্টিক ও স্যান্ডেল রয়েছে। এটি মূলত পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা বলে জানানো হয়। 7:18 সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো রেসপন্স করার কারণে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যে ভবনগুলো আছে, এগুলো ভয়াবহ অগ্নিকাণ্ড হইতে রক্ষা পায়। শীতকালীন সবজির ভরপুর সরবরাহে বাজার বইছে বেশ স্বস্তির হাওয়া। সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। কয়েক মাস আগেও কেজি প্রতি প্রায় 300 টাকার টমেটো এখন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। 50 টাকার নিচে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের শীতকালীন সবজি। এদিকে বাজার থেকে প্রায় উধাও করে ফেলা হয়েছে সয়াবিন তেল। বিক্রেতারা বলছেন খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। তবে নতুন করে আরও 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 115 টাকায়। দাম বাড়তি চাল, ইলিশ মাছ, গরুর মাংসের। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বোতলজাত সয়াবিন তেলের সংকটের বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন? যে সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার থেকে বোতলজাত তেল কিন্তু আসলে উধাও হয়ে গেছে। যারা খুচরা ব্যবসায়ী আছে তারা বলল, আসলে তারা বিশেষ করে যেই কর্পোরেট হাউসগুলো আসলে তেল সরবরাহ করে তাদের ডিলারদেরকে আসলে তারা কিন্তু বেশ চাহিদা দিচ্ছে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু পাচ্ছে না। এবং যেটা পাচ্ছে সেটা কিন্তু খুবই কম, মানে চাহিদার তুলনায় সামান্য বললেই চলে। এবং একই সাথে আমরা কথা বলেছিলাম আসলে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জের সাধারণ সম্পাদকের সাথে। তিনি বলল, আসলে চট্টগ্রাম নয়, দেশের 50% তেল নিয়ন্ত্রণ করে এসালম। সেই এসালমের কারখানা বন্ধ থাকায় কিন্তু আসলে তেলের সংকট বলে তারা মনে করছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো কিন্তু আসলে ব্যবসায়ীদের এটা একটা কারসাজি, যেহেতু পণ্যের কোনো ঘাটতি ছিল না তাহলে কেন হঠাৎ করে দাম বাড়বে। তবে অনেক ব্যবসায়ী জানালো আসলে এই যে কর্পোরেট হাউসগুলো বিদেশ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আমদানি করেছে এবং এই তেল কিন্তু তারা ভাসমান গুদাম সাগরের মাঝখানেই কিন্তু তারা রেখেছেন, এখনো পর্যন্ত বন্দরে খালাস করা হচ্ছে না। দাম বাড়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন, যখনই দাম বাড়বে তখনই কিন্তু তারা এই ভাসমান গুদাম থেকে তারা তাদের এই মালগুলো কিন্তু তারা বন্দরে দিয়ে খালাস করবেন বলে ব্যবসায়ীদের, খুচরা ব্যবসায়ীদের কিন্তু অভিযোগ। তবে যারা বড় বড় কর্পোরেট হাউস আছে তাদের ডিলাররা বলল, আসলে তারা যে পরিমাণ মাল চাচ্ছেন কোম্পানির কাছ থেকে সেই পরিমাণ মাল তারা পাচ্ছেন না, সেই জন্য তারা দোকানদারকে দিতে পারছে না। শুধু যে তেল সেটাও না, এবং এর সাথে রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য আছে সেই পণ্যগুলোর দামও কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের বাজারে গত সপ্তাহে কিন্তু ছোলার দাম ছিল 90 টাকা থেকে 95 টাকা, 100 টাকা সেই ছোলা এখন বিক্রি হচ্ছে কিন্তু 120 থেকে 130 টাকার মধ্যে। তবে ধারণা করা হচ্ছে রমজান আস্তে আস্তে আরও বাড়তে পারে বলে খুচরা ব্যবসায়ীরাও কিন্তু সেটা মনে করছেন, এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন দাম আরও বাড়ানোর জন্য কিন্তু এটা একটা পায়তারা করছেন। এবং একই সাথে চট্টগ্রামের বাজারে সবসময় ঊর্ধ্বমুখী থাকে গরুর মাংস, আজও বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকায়, এবং একই সাথে ফার্মের মুরগিও বিক্রি হচ্ছে 10 টাকা বাড়তি দামে। সবকিছু মিলিয়ে যদি বলি, একমাত্র সবজি ছাড়া বাকি পণ্যগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে সবাই মনে করেন, এবং একই সাথে
রমজান আসার যেই কয়দিন বাকি আছে এই কয়দিনে যদি আসলে লাগাম ট্রেনের ধরা না হয় তাহলে কিন্তু রমজানে আরও দাম বাড়াবে বলে ব্যবসায়ীরা এটাই কিন্তু মনে করছেন সাধারণ ক্রেতারা। সিনথিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে নড়াইল আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ডাক্তারদের অভাবে রোগীদের পাঠানো হচ্ছে যশোর, খুলনা, এমনকি ঢাকায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 50 শয্যা বিশিষ্ট নড়াইলের একমাত্র আধুনিক সদর হাসপাতালটি 2007 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়লেও ঘাটতি লোকবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। 40 জনের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 19 জন। চতুর্থ শ্রেণীর 208 জন কর্মচারীর জায়গায় আছে মাত্র 92 জন। অথচ 100 বেডের হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ভর্তি থাকছে 300 জন রোগী। এদিকে আউটডোরে চিকিৎসা নিচ্ছে হাজারের বেশি রোগী। জনবলের অভাবে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ জনপদের মানুষ। আমাদের এখানে ডাক্তার খুবই সীমিত। ডাক্তার চিকিৎসক যদি আমাদের থাকে তাহলে আমাদের এই রোগীগুলো বাইরে নেওয়া লাগে না। তো আমি আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব উপদেষ্টা যারা আছেন তাদেরকে যে এই ডাক্তারগুলো যাতে আমাদের নড়াইলে নিয়োগ দেওয়া হয়। যদি কোনো বড় ধরনের অপারেশন করার দরকার হয়, সেরকম কোনো বড় ধরনের অপারেশন নড়াইল হাসপাতালে হয় না। একদম হাতে গোনা কিছু ছোট ছোট কিছু অপারেশন নড়াইল হাসপাতালে করে। আর তার জন্য বড় কোনো রোগী যদি আসে এরকম অপারেশন করার জন্য আমাদের 250 বেডে যাওয়া লাগে খুলনায়, না হলে ঢাকায়। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যয়বহুল একটা ব্যাপার হয়ে যায়। আমরা তো সবার সামর্থ্য একরকম থাকে না। তো সেই কারণে নড়াইলে যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, যে সেরকম কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকে, তাহলে যে কোনো রোগী আসলে কিন্তু এই ডাক্তারের সাথে আমরা পরামর্শ করে আমরা দেখাতে পারবো। এমন সেবার ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় আমরা গরিব মানুষগুলো অন্য জেলায় না যেতে হয়, অন্য হাসপাতালে না যেতে হয়, এখানে যাতে করে আমরা সঠিকভাবে এই সেবাটা পাইতে পারি, এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। জেলার লোহাগড়া, কালিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে পাঠানো হচ্ছে যশোর, খুলনা কিংবা রাজধানী ঢাকায়। আমরা নড়াইল সদর হাসপাতালে যারা চিকিৎসা সেবার জন্য আসি, সামান্য সমস্যা থাকলেও আমাদেরকে নড়াইলের বাইরে পাঠায় দেওয়া হয়, যশোর, খুলনা বা ঢাকাতে। কিন্তু আমাদের দাবি হচ্ছে আমরা যাতে নড়াইলে সদর হাসপাতালে এসে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারি, সে বিষয়টি যেন নিশ্চিত হয়। এদিকে জনবল সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। ডাক্তারের পদের সংখ্যা হচ্ছে 115 জন। 115 জনের ভিতর আমাদের আছে 61 জন এবং 54 জন পদ শূন্য আছে। সেটা দেখা যায় যে 53% আমাদের আর কি পূরণকৃত পদ আছে। তার ভিতরে যদি সদর উপজেলা বা সদর হসপিটাল আমরা চিন্তা করি, তো সদর হসপিটাল 39টা মঞ্জুরকৃত পদের ভিতর আছে 19 জন, সদর উপজেলাতে 16 জন মঞ্জুরকৃত পদের ভিতর আছে 9 জন, কালিয়া উপজেলাতে 35 জনের ভিতর আছে 17 জন এবং লোহাগড়া উপজেলায় 22 জনের ভিতর আছে 14 জন। মানে যেহেতু রোগীর চাপও প্রচুর, আমি কালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম, সেখানে দেখলাম প্রায় 135% মানে বেড অকুপেন্সি রেট। প্রতিদিন ওখানে 100 মতন রোগী ভর্তি থাকে 50 বেড হসপিটালে। ডাক্তাররা বলল তারা হিমশিম খাচ্ছে, তারপরও তারা সার্বিকভাবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সংকটের ভিতর দিয়েও। তবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং অতি সত্ত্বর তারাও আশ্বাস দিচ্ছেন ইনশাল্লাহ সেটা সমাধান হবে। নড়াইলের 8 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সচেতন মানুষের। নাদিরা সুলতানা, RTV। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলবদ্ধতা ও অতিরিক্ত কর জটিলতায় নাখোশ শিল্প মালিকরা। এছাড়াও ফেনীতে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তা পূরণ করতে সরকারি কোনো উদ্যোগ নেই। কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বিসিক কর্তৃপক্ষ বলছে উন্নয়নের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয় সেটি অপ্রতুল। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নাভি হিসেবে পরিচিত ফেনী প্রবাসী আয়ে সমৃদ্ধ জনপদটি শিল্প কারখানায় অনেকটাই পিছিয়ে। নানা প্রতিকূলতা আর বিনিয়োগকারীদের প্রতি অসহযোগিতার অভিযোগ আছে বিসিক শিল্প নগরীর কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠা হয় এই বিসিক শিল্পনগরী, যার 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজ এবং বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়, যেখানে গড়ে ওঠে রপ্তানিমুখী ঔষধ, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। তবে বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা আরও রয়েছে নিরাপত্তার ঝুঁকি, যা এখানকার প্রতিদিনের সঙ্গী। বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে কাজকর্ম করে না, চলাফেরা করতে পারি না আমরা, আপনার এই মশা মাছি। বৃষ্টির সময় পানি যেতে পারে না, পুড়ে থাকে প্লাস্টিকের বোতল, পলিথিন, কলকারখানার বিভিন্ন জিনিসপত্র। বিনিয়োগকারীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে লোকসানে তারা। বাড়তি কর দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সামান্য বৃষ্টি হলে বেসিকের রাস্তা সবগুলো ডুবে যায়, কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। আমরা যারা ভ্যাট দিচ্ছি তাদের থেকে আরও যতটুকু তারা নেওয়ার জন্য আমাদের উপরে জোর জবরদস্তি করে। তবে কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে যে বাজেট দেয়া হয় সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই কোনো সংস্কার করা সম্ভব হয় না। আমাদের যে বাজেট বরাদ্দ থাকে সেটা অপ্রতুল, যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। তো এইটুকুর ব্যবস্থা হচ্ছে ওনারা যদি নিজ নিজ উদ্যোগে করে সেক্ষেত্রে আমার মনে হয় এটা ফলপ্রসূ হবে, আদারওয়াইজ এটা হবে না। কর্তৃপক্ষের উদাসীনতা দূর করে শিল্প উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV। সরকার সবসময় জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। তিনি বলেন, শহীদ স্মরণে বিশেষ স্মৃতি গ্যালারির মাধ্যমে মুন্সিগঞ্জের 15 জন শহীদের ছবি সহ 36 জুলাইয়ের পুরো চিত্র তুলে ধরা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন এয়ার বাদল। গেল জুলাইয়ে ঢাকাসহ সারা দেশের মতো মুন্সিগঞ্জেও সরকার পতনের এক দফা দাবিতে রাস্তায় নামে ছাত্র জনতা। সেখানে আন্দোলনকারীদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি গুলি চালায় তারা, এতে প্রাণ হারান 3 জন। এছাড়া ঢাকায় গুলিতে নিহত হয় মুন্সিগঞ্জের 12 জন। এই 15 জন নিহতদের ছবি ও তথ্য দিয়ে জেলা প্রশাসনে গড়ে তোলা হয়েছে জুলাই শহীদ স্মৃতি গ্যালারি। স্থান পেয়েছে পুরো ঘটনার চিত্র। এরই মধ্যে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গ্যালারি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জুলাই শহীদ স্মৃতি গ্যালারি গড়ে তোলার ব্যাপারে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত জানান, স্থানীয় বীর সন্তানদের স্মরণে রাখতেই এমন উদ্যোগ। যারা শহীদ হয়েছে এবং যারা তাদের আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করার জন্য এই জুলাই স্মৃতি গ্যালারি এটা করা হয়েছে, যাতে শহীদ পরিবার যখন আসেন তারা যাতে তাদের ছেলেকে তাদের স্মৃতিতে রাখা হয়েছে দেখে তাদের মনে একটা শান্তির জায়গা তৈরি হয়, সেই জায়গা থেকে এটা তৈরি করা হয়েছে। সন্তান বা স্বজন হারানো মানুষগুলো হয়তো এই গ্যালারির মাধ্যমে কিছুটা সান্ত্বনা খুঁজে পাবেন। চেষ্টা করেছি তা যতটুকু সম্ভব আমাদের জেলা প্রশাসন থেকে এবং জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া, যে শহীদ পরিবারগুলো যদি আমাদের সাথে থাকে আমরা নিজেদের মধ্যে একটা আলাদা শক্তি পাই, তো তাদেরকে সাথে নিয়ে আমরা সবকিছু করবার চেষ্টা করি। এছাড়াও এখানে যারা শহীদ হয়েছেন সেই বাসাগুলোতে আমি নিজে গিয়েছি এবং তাদের সাথে কথা বলেছি এবং তাদের জন্য আসলে জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ পরিবারগুলোর প্রতি সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এই জেলা প্রশাসক। AR বাদল, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। যাতায়াত ব্যবস্থা নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন নোয়াখালীর হাতিয়ার বাসিন্দারা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় উপজেলার যাতায়াতের একমাত্র উপায় নৌপথ। ফলে যে কোনো প্রয়োজনে জীবন ঝুঁকি নিয়ে স্পিডবোট বা ট্রলারে যাতায়াত করতে হয়। তবে এই রুটে সম্প্রতি ফেরি চলাচলে অনুমোদন দেয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস।
মেঘনার বুকে জেগে ওঠা 2100 বর্গ কিলোমিটারের দ্বীপ হাতিয়ায় বসবাস প্রায় 7.5 লাখ মানুষের, যেখানে যাতায়াতের একমাত্র উপায় নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে 21 কিলোমিটারের নৌপথ। ফলে ঝড় বৃষ্টি কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এই পথই ব্যবহার করতে হয়। এতে প্রতিনিয়তই ভোগান্তির মুখে পড়ে সাধারণ যাত্রীরা। যদি অবস্থা খারাপ হয় এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব বন্ধ। ডেলিভারি হতে চাইলে কি আমরা জিনিসগুলো পাই না। আমার জানা মতো এখানে 2-1টা ডেলিভারি হয়ে গেছে আমার নিজের চোখের সামনে। তবে সেই সব দুর্দিন যেন শেষের পথে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নৌ মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে গিয়ে ফেরির জন্য আবেদন করেন। পরে প্রশাসনের একাধিক দল ফেরি চলাচলের সম্ভাব্যতা যাচাই করে নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে ফেরি চলাচলের জন্য অর্থ মন্ত্রণালয়ে বাজেট অনুমোদন দেয়া হয়। এ খবরে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। হাতিয়া 7 লক্ষ লোকের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে দাবি, যে কষ্ট ছিল তা অতি দ্রুত এটা লাঘব হয়ে যাবে। যদি এই অনুমোদনটা হয়ে যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে হাতিয়ার মানুষ যাতায়াত ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া পাবে। নোয়াখালী হাতিয়া রুটে ফেরি জরুরি বলে জানান স্থানীয় প্রশাসন। বলছেন এর মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলবে। আশা করি খুব শীঘ্রই আমরা এই হাতিয়াবাসীর জন্য একটা ফেরি দেখতে পাবো এবং হাতিয়াবাসীর অর্থনৈতিক উন্নয়নে এই ফেরি অনেক বড় ভূমিকা পালন করবে। ইমরুল কায়েস, আরটিভি। মৌলভীবাজার জেলা খেজুর চাষে তেমন প্রসিদ্ধ না হলেও কোনো কোনো গ্রামীণ বাড়ি ও রাস্তাঘাটে গাছের উপস্থিতি দেখা যায়। এসব গাছ থেকে তেমন খেজুরের রস সংগ্রহ করা হয় না। তবে এই প্রথম মৌলভীবাজারের হাইল হাওরের পাড়ে বাণিজ্যিকভাবে নিজের গাছ থেকে রস সংগ্রহ করে বিক্রি করছেন এক খেজুর চাষি। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। জেলার হাইল হাওর পাড়ে চিকরাইল এলাকায় আতাউর রহমান তার মাছের খামারের পাড়ে সারি সারি খেজুর গাছ লাগিয়েছেন। গাছগুলোর বয়স 8 থেকে 10 বছর হলেও দক্ষ গাছের অভাবে এতদিন এই গাছ থেকে রস সংগ্রহ করেননি তিনি। তবে গেল বছর ইউসুফ হাসান নামে এক ব্যক্তি খামারটি ইজারা নিয়ে পরিত্যক্ত পড়ে থাকা খেজুর গাছগুলোকে বাঁচাতে উদ্যোগ নেন। গাছগুলো থেকে রস সংগ্রহ করতে দক্ষ গাছি সংগ্রহ করে পরিচর্যার মাধ্যমে ওই বছরই অল্প রস সংগ্রহ করেন। চলতি বছর জানুয়ারি থেকে আবারও শুরু করেন রস সংগ্রহ। বর্তমানে ইজারা নেওয়া 2 শতাধিক গাছ থেকে 120 থেকে 130 লিটার রস সংগ্রহ করা হয়। রস বিক্রি করা হয় 10 থেকে 12,000 টাকার। এটা আমাদের বারাকা এগ্রো ফিশারি আন্ডারে একটা খেজুর বাগানের প্রজেক্ট। এখানে প্রায় 220টার মতো গাছ রয়েছে। তো প্রতিদিন প্রায় 120 লিটারের মতো রস হয়। 10 থেকে 12,000 টাকার মতো রস বিক্রি হয়। আর যখন রস রয়ে যায় তো ওগুলো আমরা জাল দিয়ে গুড় বানাই, গুঁড়ো বিক্রি করি এখান থেকে। এখানে প্রায় 220টা গাছ রয়েছে। 220টা গাছের মধ্যে প্রতিদিন 120টা অথবা 130টা হাঁড়ি লাগানো হয়। প্রত্যেক হাঁড়িতে ভেরি করে, রস ভেরি করে। কতগুলো হাঁড়িতে রস বেশি হয়, কতগুলো হাঁড়িতে কম হয়। 1/2 লিটার হয়, 1 লিটার হয়, কতগুলোতে 2 লিটার হয়। গাছিরাও অত্যন্ত দক্ষতার সাথে গাছ থেকে রস সংগ্রহ করেন। এদিকে খেজুরের রস সংগ্রহের বিষয়টি জেলায় ছড়িয়ে পড়লে প্রতিদিনই সকালে রস কিনতে ও রস সংগ্রহের প্রক্রিয়া দেখতে খামারে ভিড় করেন মানুষজন। ওইটা গাছটা সুন্দর করে চাষলাম, পাতলা করে চাষার পর গাছটার রসটা পড়বে, পড়ার পর পরিষ্কার করি, তখন এই হাঁড়িটা পাততে হয়। সকাল মোটামুটি 10টার সময় আমরা উঠি, 5টা পর্যন্ত শেষ করি লাগাতে। প্রায় 15 জনের মতন আইসি, দেখতে ভালো লাগলো। সকাল টাইম ঘুম থেকে উঠে এইসবে খেজুরের রস খাওয়ার। আমরা আইয়া দেখছি ফারাও গাছটাই সংগ্রহ করা হয়েছে, দেন আমরা দেওয়া হয়েছে, আমরা খাইছি তৃপ্তি সহকারে। রসটা অথেন্টিক লাগছে। বোতল লাগাই না চাইছিলাম, আরো বেশি নিতাম। খুব মজার রস, খুব ভালো লাগছে। খেজুরের রস খাওয়ার লাগি শিকরাইলের নাম করা খেজুরের রস। আমরা আইসি 2 সাইকেলে 6 জন। খাইলাম 5 লিটার, আর বাড়ির জন্য আরো 5 লিটার নিয়ে যাচ্ছি। ইউসুফ হাসানকে দেখে বর্তমানে জেলার অনেক খেজুর গাছের মালিকরা উদ্যোগী হচ্ছেন খেজুরের রস সংগ্রহে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। খেলার খবর ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। গেল 3 মৌসুমে কোনো বারই সিটির মাঠে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই দারুণ আত্মবিশ্বাসী পেপ গার্দিওলার দল।
এদিকে ঘরের মাঠে ম্যাচ হলেও সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা তেমন ছন্দে নেই। এফএ কাপে ওরিয়েন্টের বিপক্ষে 2-1 গোলে জয় পেলেও তার আগে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে 5-1 গোলে হারে সিটিজেনরা। তাই হাই ভোল্টেজ ম্যাচে ম্যান সিটিকে ছেড়ে কথা বলবে না আঞ্চলিক বাহিনী। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।